নমস্কার, সাদা কথা কালো কথা, আমি অতনু রয়েছে আপনাদের সঙ্গে এই পর্বে উত্তরের উত্তাপ নিয়ে। অর্থাৎ উত্তরবঙ্গের দিকে আমাদের নজর, কারণ উত্তরবঙ্গে এই মুহূর্তে ক্রমশ রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ছে। তার কারণ যুযুধান দুই শিবির। একদিকে যেমন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ 3 দিনের সফরে উত্তরবঙ্গে, পাশাপাশি তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও উত্তরবঙ্গ সফরে। সেক্ষেত্রে কে কাকে কোন বার্তা দেন, বা বলা ভালো নিজের দলীয় কর্মীদের কোন বার্তা দেন, কিভাবে পঞ্চায়েত ভোটের আগে গুটি সাজানোর কাজটা করে ফেলেন, তা নিয়েই তো উত্তরের লড়াই, আর সেজন্যই উত্তরের উত্তাপ বাড়ছে। এ নিয়ে আমার সঙ্গে আলোচনায় কারা রয়েছেন আপনাদের সঙ্গে প্রথমে একবার আলাপ করে দিতে চাইবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, রয়েছেন বিজেপি নেতা মোহিত রায়, এবং প্রথমেই একবার দেখে নিতে চাইবো যে স্ট্র্যাটেজিক্যালি কে ঠিক কী চাইছেন। যদি অমিত শাহর ক্ষেত্রে দেখা যায়, তাহলে একবার দেখে নিতে চাইবো অমিত শাহর এই 3 দিনের সফর কতটা তাৎপর্যপূর্ণ, কিভাবে তাৎপর্যপূর্ণ। 70-এর দশকের নকশাল আন্দোলনের শুরু হয়েছিল এই নকশাল বাড়ি থেকেই, আর সেজন্যই উত্তরবঙ্গকে বাঁচলেন কি অমিত শাহ, সে প্রশ্ন উঠছে। রাজনীতিবিদরা প্রশ্ন তুলছেন, কারণ সেখান থেকে পশ্চিমবঙ্গের সফর শুরু করতে চাইছেন অমিত শাহ। উত্তরবঙ্গে বিজেপির শক্তি বাড়াতে চাইছে। 2016 বিধানসভা নির্বাচনে মাদারিহাট আসন দখল করেছিল বিজেপি, আর সেই জন্যই উত্তরবঙ্গকে বাঁচলেন কিনা অমিত শাহ, তা নিয়েই প্রশ্ন উঠছে। মালবাজার শহর ডুয়ার্সের চা বলায় ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে বিজেপি, এটা বিজেপির জন্য একটা প্লাস পয়েন্ট। এছাড়া জলপাইগুড়ি এবং কোচবিহারেও প্রভাব বাড়ছে বিজেপির। সেক্ষেত্রে সংগঠনে জোর দিতেই অমিত শাহ বেছে নিলেন উত্তরবঙ্গকে, বা বিজেপি কি উত্তরবঙ্গকে বেছে নিল, এই প্রশ্ন যেমন উঠছে, ঠিক তার পাশাপাশি উত্তরবঙ্গের কি গেম প্ল্যান বা উত্তরবঙ্গের জন্য কি ভাবনা তৃণমূলের, সেটাও এক নজরে একবার দেখে নেওয়া যাক। যে উত্তরবঙ্গকে কেন তৃণমূল এতটা গুরুত্ব দিচ্ছে, বা উত্তরবঙ্গ থেকেই কেন শুরু হচ্ছে এই পঞ্চায়েত নির্বাচনের আগে খুঁটি সাজানোর কাজে। দার্জিলিংয়ের মতো কোচবিহারে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন, এবং সেখানে বিজেপির ইন্ধন, আর সেজন্যই কোচবিহারকে বেছে নিয়েছেন মমতা। রাজনীতিবিদরা তাই বলছেন। জিসিপির নেতা অনন্ত রায়ের গোষ্ঠী ইতিমধ্যেই বিজেপির দিকে ঝুঁকেছে। কোচ রাজবংশী জনজাতির মধ্যেও অনন্ত রায়ের প্রভাব রয়েছে। কোচবিহারও যাতে দার্জিলিংয়ের চেহারা না নেয়, সেজন্যই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনীতিবিদরা সেরকমই বলছেন। সুমনবাবুর কাছে প্রথমে জানতে চাইব, এই লড়াই শুরু হচ্ছে উত্তর থেকে, বলা যেতে পারে আর 1 বছরও হয়তো হাতে সময় নেই, তারও ঠিক কম সময়ের মধ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজে উঠবে, পঞ্চায়েত ভোট শুরু হয়ে যাবে। তার আগে আমরা যদি ঠিক কদিন আগে যে কাঁথি দক্ষিণে যে বিধানসভার উপনির্বাচন হলো, সেই ফলাফলের দিকে নজর রাখি, তাহলে মানতেই হবে যে বাম কংগ্রেসকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে এসেছে বিজেপি বিরোধী হওয়ার দৌড়ে। সেরকম একটা জায়গায় বিজেপি উত্তরে কিছুটা হলেও জায়গা দখল করছে, এই ভাবনা চিন্তা থেকে কি তৃণমূল সুপ্রিমোর আজ কোচবিহারে যাওয়া, কদিনের এই কোচবিহার সফর, এবং কোচবিহারে যারা যারা বিচ্ছিন্নতাকামী আন্দোলন করার চেষ্টা করছেন তাদের সঙ্গে কথা বলা বা তাদের সঙ্গে আলোচনা করা? না, দেখুন, দুটো জিনিসের মধ্যে পার্থক্য রয়েছে। এক হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর, তার লক্ষ্য হচ্ছে প্রশাসনিক বৈঠক এবং উন্নয়ন। আর দ্বিতীয়ত যে অমিত শাহের যে উত্তরবঙ্গ সফর থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ যাত্রা, 3 দিনের পশ্চিমবঙ্গ যাত্রা, সেটার কিন্তু মূল লক্ষ্য হচ্ছে রাজনীতির বাইরে কিছু নয়। অর্থাৎ এই যে ভেদাভেদের রাজনীতিটা বিজেপি পশ্চিমবঙ্গে রামনবমীর পর্ব থেকে যেভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটাকে আরও দ্রুত যাতে ছড়িয়ে দেওয়া যায় মানুষের ভেদাভেদের রাজনীতিটাকে। এবং খুব আশ্চর্যজনকভাবে দেখলাম, আমি যা শুনলাম আজকে, যে বিজেপির যে বিজেপি কিন্তু সাংগঠনিকভাবে সংগঠনটা তৈরি করে লড়াইয়ের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট তৈরি করতে চাইছে না। শোনা যাচ্ছে বিজেপির জেলা সভাপতি, তাদের বাড়ি নাকি কলকাতায়। ফলে এই যে আজকে দেখবেন যে আপনি বিভিন্ন সময় বিজেপির তরফ থেকে যে বক্তব্যগুলো আসছে, সেগুলো কিন্তু রাজ্য স্তর থেকে আসছে, কেন্দ্রীয় স্তর থেকে আসছে। অর্থাৎ নয় কৈলাস বিজয়বর্গী, না হলে অমিত শাহ, না হলে রাহুল সিনহা যিনি কেন্দ্রীয় সম্পাদক তিনি বলছেন, অথবা রাজ্য সভাপতি বলছেন। কিন্তু উল্টো দিকে দেখবেন যে তৃণমূলের তরফ থেকে যে বক্তব্যগুলো আসছে, সেগুলো কিন্তু জেলা স্তর থেকে আসছে। যেমন ধরুন বীরভূমের জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডল যেভাবে যে উত্তরটা দিচ্ছেন, সেইটার মোকাবিলা করা কিন্তু স্থানীয় স্তরে সম্ভব হচ্ছে না। আপনি দক্ষিণ কাঁথির উদাহরণ দিলেন। দক্ষিণ কাঁথিতে তো তৃণমূল কংগ্রেস তারা 3%-এর মতো ভোট বাড়িয়েছে, অর্থাৎ তারা প্রায় 56% ভোট পেয়েছে। আর বিরোধী যে ভোটের যে জায়গাটা, সেটাও ক্রমশ সীমাবদ্ধ হয়েছে, এবং সেখানে দেখা গেছে যে পরিষ্কার বামেদের প্রায় 22% ভোট, সেটা সরাসরি বিজেপিতে যোগদান করার ফলে বিজেপির ভোটটা 9% থেকে বেড়ে 31% হয়েছে। এখন এই যে প্রেক্ষাপট, বা এই যে আপনারা নকশাল বাড়ির কথা উল্লেখ করলেন, আমার খুব
মানে স্বাভাবিক লাগছে যে নকশালবাড়ির যে নকশাল আন্দোলন, সেই নকশাল আন্দোলনই তো আজকে ছত্তিশগড়ে মাওবাদী আন্দোলনের চেহারা নিয়েছে। আমার কথা হচ্ছে যে মানুষ আজকে আমরা দেখছি যে কেন্দ্রীয় সরকার তারা গরুর আধার কার্ড, আপনি ভাবতে পারেন 130 কোটি মানুষের দেশে আমরা বসবাস করি, তাতে গরুর আধার কার্ড, এটা একটা কোনো বাস্তবসম্মত প্রয়াস? আজকে আমরা বারবার ধরে দেখছি কি বিজেপি কি উন্নয়নের কথা বলবে। ছত্তিশগড়ে একটা বড় উদাহরণ হয়ে রয়েছে, কারণ ছত্তিশগড়ের সুকুমায় শুধু এই 26 জন যে সিআরপিএফ জওয়ান আজকে মারা গেলেন তাই নয়, কিছুদিন আগে 12 জন মারা গেছেন। তার মানে একটা বিষয় স্পষ্ট, মানে আপনি মনে করছেন একদিকে যেমন তৃণমূলের ক্ষেত্রে এটা একটা প্রশাসনিক সফর, তৃণমূল সুপ্রিমোর এটা একটা প্রশাসনিক সফর, কিন্তু বিজেপি শুধুমাত্র রাজনীতি করার জন্য উত্তরবঙ্গ সফর করছে। যে মডেলটা মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে প্রয়োগ করে জঙ্গলমহলকে শান্ত করেছেন, জঙ্গলমহলের উন্নয়ন করেছেন, সেখানেই পাশাপাশি আমরা দেখছি যে বিজেপি 15 বছর সরকার চালাচ্ছে ছত্তিশগড়ে, তাদের কাছে কিন্তু সেই সাধারণ মানুষের কাছে, দরিদ্রতর মানুষের কাছে পৌঁছে যাওয়া, শুধু ধরুন পাত পেরে বসে সাধারণ মানুষের সামনে মোহিত বাবুর কাছ থেকে শুনতে চাইবো। শুনো, আমি একটু মোহিত বাবুর কাছ থেকে শুনে নিই। মোহিত বাবু, আপনিও কি তাই মনে করেন শুধুমাত্র রাজনীতির কথা ভেবে নিজেদের শক্তি বৃদ্ধির জন্য বা বুথ স্তর থেকে, তৃণমূল স্তর থেকে নিজেদের শক্তি বৃদ্ধির জন্যই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ উত্তরবঙ্গকে বেছে নিলেন পশ্চিমবঙ্গের 3 দিনের সফরের জন্য? দেখুন, অমিত শাহ একটি দলের সাংগঠনিক সভাপতি, সর্বভারতীয় সভাপতি। উনি তো মন্ত্রী নন বা কোনো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি নন, সুতরাং অবশ্যই তিনি রাজনৈতিক কাজে এসেছেন এবং দলীয় কাজে এসেছেন এবং পশ্চিমবঙ্গে তার দলকে শক্তিশালী করতে এসেছেন। তো এটা খুব স্বাভাবিক, এতে কোনো মমতা বন্দ্যোপাধ্যায় কতটা প্রশাসনিক কাজে গেছেন, এবং উনি তো প্রশাসনিক কাজে গিয়ে দলীয় সভা করেন, যেরকম এবারও করছেন। তো সুতরাং অমিত শাহ নিজের কাজে এসেছেন, এবং ওনার এই আসার জন্য যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভয় পেয়েছে, সেটা কুচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তাতেই বোঝা যাচ্ছে। এবং সত্যি কথা কি, ভয় না পেয়েই বা কী আছে? ধরুন 2009-এর নির্বাচনে যদি আপনি লোকসভা নির্বাচনে দেখেন, 10টি লোকসভার সিট ছিল উত্তরপ্রদেশে, সেটা হয়ে গেছে 73। কিংবা আপনি যদি ইউপিতে 2017-এর আগের নির্বাচনগুলো দেখেন, এর আগে ভারতীয় জনতা পার্টির সিট ছিল 47টা, সেখান থেকে একবারে 325টা। তো এরকম যিনি সংগঠক, তিনি যখন একটি রাজ্যে আসবেন, স্বাভাবিকভাবেই সেই রাজ্যের অন্যান্য দলগুলি একটু শঙ্কিত হবে। এবং উত্তরবঙ্গের একটি বিশেষ ব্যাপার, 2014 এবং 16 নির্বাচনে এটা দেখা গেছে যে উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপির ভোটের যে শতাংশ, সেটা অনেক বেশি। সারা বাংলার ক্ষেত্রে গড় যদি হয় যা, তার থেকে প্রায় দ্বিগুণের মতো গড় রয়েছে উত্তরবঙ্গে। সুতরাং উত্তরবঙ্গে অনেক বেশি রয়েছে। এবং নকশালবাড়ি, এবং আমার খুব মনে পড়ে যাচ্ছে সমরেশ বসুর একটা উপন্যাস ছিল মহাকালের রথের ঘোড়া, সে সময় অত্যন্ত নামকরা নকশালবাড়ি আন্দোলনের উপরে। তার প্রথম শুরুই হয়েছিল একটা স্থানীয় গান দিয়ে, উত্তরে ঘনাইল মেঘ পশ্চিমে বরষিল গো। আজকে সেই উত্তরে মেঘ ঘনিয়েছে এবং তার বর্ষণটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হবে। অমিত শাহ সেই বর্ষার উদ্বোধন করতেই এসেছেন, এবং ভারতীয় জনতা পার্টি এই উত্তরবঙ্গ থেকে যে অভিযান শুরু হচ্ছে, আগামী দিনে আমরা দেখতে পাবো, যার ইঙ্গিত এখনই সারা পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে, সেটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গবাসীর জন্য খুব সুখবর। বিরোধী দল হিসেবে, শাসক দল হিসেবে তারা কিছু বলবেন, এটা স্বাভাবিক, কিন্তু তাতে অমিত শাহর যে রাজনৈতিক প্রচার অভিযান, তাতে কিছু এসে যাবে না। সুমনবাবু, এই যে রাজনৈতিক অভিযান বা প্রচারের অভিযান অমিত শাহর কতটা সফল হবে বলে মনে হয় আপনার? না, এটা তো দেখুন, এইভাবে যদি রাজনীতিটা যদি সত্যি এরকম 3 দিনের বা 4 দিনের সফরে রাজনীতিটা হতো, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস 98 সালে প্রতিষ্ঠা হওয়ার পরের বছরই বোধহয় ক্ষমতায় চলে আসতো। এটা হয় না, এভাবে সংগঠনটা এভাবে তৈরি হয় না, এবং তার জন্য একটা আত্মত্যাগ দরকার হয়, তার জন্য আন্দোলনের প্রয়োজনীয়তা আছে। সুতরাং আপনি সর্বভারতীয় নেতৃত্বকে রাজ্যে এনে যখন আন্দোলন করছেন বা এই ধরনের রাজনীতি করছেন, তখন কিন্তু এটা পরিষ্কার যে আপনার সংগঠন শক্তিশালী নয়, আপনি সংগঠনের বিকল্প হিসেবে সর্বভারতীয় মুখগুলোকে তুলে ধরতে চাইছেন। এখন এই অমিত শাহ এর আগেও এসছেন এবং তিনি বলে গেছেন যে আমি অমিত শাহ। তার আগে 2014 30শে নভেম্বর এসপ্ল্যানেডে যে সভা হয়েছিল, তাতে আমরা দেখেছিলাম যে ওদের যে একবারে কেন্দ্রীয় স্তরের যারা
প্রতিনিধি ছিলেন সিদ্ধার্থনাথ সিংহ টিঙ্গ, তারা এসে সিংহ গর্জন করে গিয়েছিলেন। 2014 নির্বাচন হয়েছে, 2015 নির্বাচন হয়েছে, 2016 নির্বাচন হয়েছে, তৃণমূল কংগ্রেসকে দাঁত ফোটাতে পারেনি। এখন ব্যাপার হচ্ছে যে এই যে উত্তরবঙ্গ থেকে কেন শুরু, খুব স্বাভাবিকভাবে দেখবেন যে উত্তরের রাজনীতিতে, বিশেষত দার্জিলিংয়ের যে রাজনীতিটা বিজেপি করে, সেটা হচ্ছে যে সেখানে কিন্তু তাদের স্থানীয় দলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, এবং এই যে ধরুন পাহাড়ে যে গোর্খাল্যান্ডের যে ডাক, সেই ডাককে তারা পাহাড়ে দাঁড়িয়ে সমর্থন করেন, আবার যখন শিলিগুড়িতে নেমে আসেন তার বিরোধিতা করেন। কি বিভেদের রাজনীতি বলবেন? এক্স্যাক্টলি, বিভেদের রাজনীতি। এবং আপনি সবসময় দেখবেন যে ওনাদের মূল জায়গা হচ্ছে মানে অনুপ্রবেশকারী এবং শরণার্থী। এই যে বিভাজন, অনুপ্রবেশকারী কারা, দেখবেন একটা বিশেষ ধর্মের মানুষ তারা হচ্ছে অনুপ্রবেশকারী, আর একটা বিশেষ ধর্মের মানুষ তারা হচ্ছে তারা হচ্ছে আরেকটা পর্বে। সুতরাং এই যে ব্যাপারটা, অর্থাৎ এই যে কথায় কথায় দিলীপ ঘোষ বলেন না, দিলীপ ঘোষের ল্যাঙ্গুয়েজ তো অত্যন্ত উন্নত মানের ভাষা ব্যবহার করেন। তিনি মাঝে মাঝেই বলেছেন কিছুদিন আগে যে রামনবমীর মিছিলে যারা অস্ত্রের আস্ফালনের বিরোধিতা করছেন তাদের লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেবেন। কোন সময় বলছেন? যে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে উপস্থিত এবং ভারতের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারা একসঙ্গে থেকে ভারত বাংলাদেশ সম্পর্কটাকে শক্তিশালী করতে চাইছেন। ফলে এই যে রাজনীতিটা, অর্থাৎ রাজনীতির সমস্ত পর্বে শুধু মানুষে মানুষে বিভাজন তৈরি করার যে জায়গাটা, বরঞ্চ আমি বলবো যে বিজেপির স্থানীয় নেতৃত্ব যে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় প্রকল্পে 10,469 কোটি টাকা তারা কেন্দ্রের থেকে পায়, এই দাবিটা তারা তুলে ধরুন। স্থানীয় বিজেপি এই দাবিটা তুলুন। আশ্চর্যজনকভাবে দেখলাম আজকে বোধহয় কোনো এক বিজেপি নেতা বলেছেন যে বামেদের আমলে যে পশ্চিমবঙ্গের হাল, তার থেকেও নাকি তৃণমূল কংগ্রেসের সময় হাল খারাপ। আমি বলছি, একটু স্মরণ করিয়ে দিতে চাই যে বিজেপির হয়ে আগে যারা আসতেন বা 2011-র পরে যারা বিজেপির প্রতিনিধিত্ব করতেন, তারা কিন্তু উল্টো কথা বলতেন। তারা বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তারা বামেদের যে নির্যাতনমূলক সরকার, সেই সরকারকে সরিয়ে সেখানে সরকার প্রতিষ্ঠা করেছেন, মানুষের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন। আজকে দেখবেন যে বিজেপি রাজনীতি করতে গিয়ে বোধহয় 34 বছরের ইতিহাসটা ভুলে গেছেন, কারণ তারা তো পশ্চিমবঙ্গে প্র্যাকটিক্যালি বামেদের সঙ্গে লড়াইটা তারা করেননি, করেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে মানুষের কাছে যাওয়া। যে কথাটা বারবার ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয় যে রাজনীতি হোক, কিন্তু রাজনীতিটা উন্নয়নের রাজনীতি হোক, উন্নয়ন নিয়ে কম্পিটিশন হোক, কিন্তু উন্নয়নের কম্পিটিশনের ব্যাপারে শুধু ধর্মকে ব্যবহার করা এবং হিন্দু মুসলিমে বিভাজনের রাজনীতি, বহুত্ববাদী ব্যাখ্যা, এবং এনারা তো কনস্টিটিউশন শুনে নেওয়া যাক। আজ যখন উত্তরের উত্তাপ নিয়ে এই কথা হচ্ছে, আজ অমিত শাহ উত্তরে দাঁড়িয়ে কি বলেছেন, পাশাপাশি একবার শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। এক নজরে শুনে নেওয়া যাক। मैं आपको ये बताना चाहता हूं मित्रों कि जिस प्रकार से बंगाल में पहले कम्युनिस्टों का और उसके बाद तृणमूल कांग्रेस का शासन चला है, बंगाल गरीब से गरीब होता जा रहा है। सोनार बांग्ला कहने वाला ये प्रदेश पूरे देश के समृद्ध प्रदेशों में से प्रदेश था। आज बेरोजगारी, हिंसा, खुनामर्की, तुष्टीकरण, एक प्रकार से यहां अराजकता का वातावरण दिखाई पड़ता है। मुझे निश्चित भरोसा है कि बंगाल में भी कमल खिलने वाला है। আপনাদের বলবো আর যাই করুন, বিজেপি পার্টিতে কেউ যাবেন না দয়া করে। এই রাজনৈতিক দল মানুষের সাথে মানুষের ভেদাভেদ করে, আগুন লাগায়, দাঙ্গা করে, গন্ডগোল করে, লোকে লোকে ঝগড়া বাঁধিয়ে দেয়। এরা হিন্দু নয়, এরা হিন্দুর নাম করে হিন্দু ধর্মকে বদনাম করে। আমরা বাংলার মাটি, এ মাটি শক্ত মাটি। এ মাটিতে মনে রাখবেন, বাঘ এসেও যদি খামচায়, বাঘের দাঁত ভেঙে যাবে, এই মাটি তাও খামচাতে পারবে না। এ মাটি এত শক্ত মাটি। অমিত শাহর দাবি, এ রাজ্যে কমল ফুটবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, আর যাই করুন বিজেপির সঙ্গে যাবেন না। ঠিক এই জায়গায় এই পর্বের আলোচনা। একটা ছোট্ট বিরতির পর আলোচনা আসছে। সরাসরি মোহিতবাবুর কাছে একটু জেনে নিই। মোহিতবাবু, বিরতির আগে আমরা অমিত শাহর বক্তব্যের কিছুটা অংশ আমরা শোনালাম দর্শককে, যেখানে উনি দাবি করছেন যে এ রাজ্যে কমল ফুটবে। সত্যি কি সেই পরিস্থিতি তৈরি হয়েছে? অবশ্যই পরিস্থিতি তৈরি হয়েছে। শেষ নির্বাচনের যে ফলাফল কাঠি সেটা দেখেছেন। এবং দ্বিতীয়ত, এটা শুধু
ঘোষণার ব্যাপার নয়, পশ্চিম বাংলায় আমরা নতুন কিছু কথা বলছি যে কথাগুলো মানুষ অনেকদিন ধরে শুনতে চাইছিল। যেমন একটু আগে সুমনবাবু একটা প্রসঙ্গ তুললেন যে বিজেপি ভেদাভেদ করে, যেমন শরণার্থী আর অনুপ্রবেশকারীদের মধ্যে ধর্মের ভেদাভেদ করছে। আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে পশ্চিমবঙ্গ থেকে যে প্রায় কোটিখানেক অনুপ্রবেশকারী আছে তাদের পশ্চিমবঙ্গ থেকে আমরা তাড়ানোর সমস্ত চেষ্টা করব। তার কারণ হচ্ছে যে প্রথমে জানতে হবে শরণার্থী কাকে বলে। রাষ্ট্রসংঘের যে সংজ্ঞা তাতে শরণার্থী হচ্ছে কোনো একটি দেশ থেকে রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে, জাতিগত কারণে যারা অত্যাচারিত হয়ে অন্য দেশে আশ্রয় নেয় তারা শরণার্থী। আমাদের ভারতবর্ষে গত বছর না 2015 7ই সেপ্টেম্বর পার্লামেন্ট যে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্ট সংশোধন করা হয়েছে তাতে বলা হয়েছে যে বাংলাদেশ পাকিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমেদিয়া, এরকম জৈন যারা ওই দেশ থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে সেখানে আশ্রয় নিয়েছেন তারা এখানে শরণার্থীর মর্যাদা পাবেন এবং 2014 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসছেন তারা আইনত ভারতে থাকতে পারবেন। সুতরাং কারা শরণার্থী সেটা এখন আইনতও ঠিক হয়ে গেছে এবং বাইরে অন্যান্যরা যারা অনুপ্রবেশকারী, এর মধ্যে আলাদা করে ধর্মের কোনো ভেদাভেদ নেই। যেহেতু বাংলাদেশ থেকে যারা এসেছেন সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা তারা আইনের চোখে, এমনকি আন্তর্জাতিক আইনের চোখে অনুপ্রবেশকারী, হ্যাঁ, এবং এদের আমরা পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করব। এটা ভেদাভেদের নয়, পশ্চিমবঙ্গের মানুষের সম্পদ, জমি, সমস্ত কিছু এরা বেআইনিভাবে লুটে নিচ্ছে, আমরা এদের পশ্চিমবঙ্গ থেকে সরানোর চেষ্টা করছি। লুটে নিতে পারছে কিভাবে? হ্যাঁ, কার মদতে, কিভাবে? এই অনুপ্রবেশটা তো শুরু হয়েছে 1978-এর জ্যোতিবাবুর মদতে, এবং আপনারা গণশক্তিতে জ্যোতিবাবুর 1992 সালে লেখাই আছে যে বিএসএফ এবং একটা স্পেশাল টাস্ক ফোর্স তারা কত লোককে গ্রেপ্তার করছে, এবং এই গ্রেপ্তার করার, এটা আমি একদম গণশক্তির জ্যোতিবাবুর লেখা থেকে উদ্ধৃত করছি, উদ্ধৃতিটা একদম মিলবে না, স্বাভাবিক আমার সামনে কাগজটা নেই, এবং তাতে দেখা যাচ্ছে যে বিএসএফ যত লোককে ধরছে, ধরুন 1 লক্ষ ধরছে, তার 25% হিন্দু আর 75% মুসলমান। সুতরাং এটা কোনো ধর্মীয় ভেদাভেদের ব্যাপার নয়, এটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইন এবং পশ্চিমবঙ্গকে বাঁচাতে। এবং কেন, এবং সরকারের সাহায্যে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, সরকারি সাহায্যেই হচ্ছে। মানে এখানে যে সরকাররা আছে তারা যেহেতু ইসলামী মৌলবাদীদের এবং তোষণ করেন, সেহেতু আগে সিপিএম সরকার 34 বছর ধরে এবং তারপরে 6 বছর সেই তোষণের হারটাকে 10 গুণ করে দিয়েছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কে প্রকৃত হিন্দু, কে হিন্দু, ওনার মনে নেই ইমাম ভাতা কাদের দেন? পুরোহিতদের কথা একবারও ভেবেছেন? যখন অনুপ্রবেশের কথাই বলছি। ফলে এই অনুপ্রবেশকারীরা আমাদের পশ্চিমবঙ্গের বোঝা এবং এদের আমাদের এখান থেকে সরিয়ে দিতে হবে। সুমন বাবু, অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে রাজ্য সরকার, একটু আমাকে বোধহয় বলতে দিলে ভালো হতো। প্লিজ মোহিত বাবু, প্লিজ, আমি আসবো। মানে আমি বলছি যে এই ধরনের মৌলবাদী কথাবার্তা কিন্তু ক্রমশ বাড়ছে। আমি বলছি না যে উনি যথেষ্ট এই বিষয় সম্পর্কে যথেষ্ট অবহিত, এবং মোহিত বাবুদের সমস্যা হচ্ছে কোন জায়গায় জানেন? মোহিত বাবুরা কিন্তু বাংলাদেশের কথা বলছেন, আমি বলছি যে মোহিত বাবুরা বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে তিনি কিন্তু সহানুভূতিশীল, কিন্তু ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর ওনাদের কারণটা হচ্ছে, অর্থাৎ মূল আমি একটু বলে নি, সেটা হচ্ছে যে এই দ্বিচারিতাটা আমাকে আপনি ভারত একটু বলে নি, শোনো মোহিত বাবু, হ্যাঁ বলুন, শোনো প্লিজ, শোনো, আমি আপনার কাছে আছি, মোহিত বাবু একটা তথ্য দিয়ে নি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা 1951 সালের সেন্সাস, বলছি কোনো বানানো না, 22%, আর 2011-এর বাংলাদেশের শতাংশ 22% কমে 8% হয়েছে। আর পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানরা 19% থেকে 1951 2011 সেন্সাসে 27% হয়েছে। পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি ছাড়া, এই যে 22%, 8% বলে হয়ে গেছে তা নিয়ে কোনো কথা বলেন না। কেন হয়ে গেল কেউ কিছু কথা বলেন না। এবং পশ্চিমবঙ্গে যদি সংখ্যালঘুদের এখানের কোনো নিপীড়ন হয় তাহলে সেটা 19% থেকে 27% হয় না। সুতরাং আমরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সম্পর্কে স্বাভাবিক কারণে এরকম এই যে এথনিক ক্লিনসিং,
পৃথিবীতে শান্তির সময় বেশ, এরকম শোনো, আর হয়নি। এই ব্যাখ্যাটার মধ্যে ভুল হ্যাঁ, আছে। আমি বলুন, বলছি এর বাংলা ভিত্তি না না আর আমি হয়নি। মোহিত বাবু, please, মোহিত বাবু, মহিতা, please, মোহিত বাবু, আমি আপনার বাংলাদেশের সংখ্যালঘুদের সম্পর্কে আমিও যথেষ্ট স্পর্শকাতর, আমিও মনে করি ওটা সমস্যা, কিন্তু এখানকার সংখ্যালঘুদের আপনি কি বার্তা দিচ্ছেন? আপনার বার্তা এই দিচ্ছি বার্তা না। খুব স্বাভাবিকভাবে এখানে অন্য দেশের 30 সংখ্যালঘুদের অবস্থাটা অনেক কঠিন না, না, করে দেবে। তার- আপনাদের দ্বিচারিতাটা তার- আমি তুলে তার- ধরছি, আর এর কিছু সঙ্গে নয়। সংখ্যালঘুর কোনো আপনি- ব্যাপার নেই। আপনি বলুন না, ইউএনও বা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই মুহূর্তে শরণার্থী এবং অনুপ্রবেশকারীর যে সংজ্ঞা দিয়েছে সেই সংজ্ঞাগুলো একটু আপনি দেখুন। এবং আজকে সিরিয়া থেকে যেভাবে মানুষ তারা দ্রুত গতিতে পৃথিবীর বিভিন্ন দেশে চলে যাচ্ছে, তাদের সংজ্ঞাটা কি? তারা কোন জায়গায়? এই জায়গাটা আপনাকে ভাবতে হবে। আজকে বাংলাদেশে বলুন, বাংলাদেশ আপনি যে মোহিত বাবু, শুনো, আমরা কিন্তু প্রেক্ষাপট থেকে সরে যাচ্ছি। একটা ইসলামী সরকার চলতো, ভারতবর্ষের সংবিধানটা ধর্মনিরপেক্ষ না, এই জায়গাটা গুলিয়ে নেবেন না প্লিজ, এই জায়গাটা গুলিয়ে নেবেন না। বাংলাদেশে যে সরকারটা ছিল, আমার প্রশ্নটা শুনুন, না বলার দরকার নেই। বাংলাদেশের সংখ্যালঘু শুনো মোহিত বাবু, আমরা প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি, আমরা প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি, শুনো মোহিত বাবু প্লিজ, আমাদের সময় একেবারেই শেষ। মোহিত বাবু প্লিজ, মোহিত বাবু প্লিজ, মোহিত বাবু আমরা প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি। শোনো, আমি খুব তীব্রভাবে বিরোধিতা করছি। আমার একটা যদি সত্যি আমার একটা প্রশ্নের বা উত্তর দিন। পশ্চিমবঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু মুসলমানরা এখানে কেন মোহিত দেয় বাবু, না? আমরা প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি। আমাদের উত্তরের উত্তাপ নিয়ে কথা হচ্ছিল, কিন্তু যে উত্তাপের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অর্থাৎ বিতর্ক ঠিক যেখানে শুরু হয়েছে বা বিতর্ক এই মুহূর্তে যে জায়গায় রয়েছে, তাতে বলাই যায় যে এই বিতর্ক চলতেই থাকবে। পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত এই বিতর্ক চলবে, কারণ এখন থেকেই নির্বাচনের দামামা বেজে গিয়েছে উত্তরে। আপাতত এখানে শেষ করতেই হচ্ছে, কারণ সময় শেষ। এবং ধন্যবাদ জানাবো অবশ্যই মোহিত বাবুকে, ধন্যবাদ জানাবো সুমন বাবুকে। এই পর্ব এখানে শেষ, পরের পর্বে লাল সন্ত্রাস মঞ্জিরার সঙ্গে।